This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি 9 বাংলা, আমি আত্রেই শুরু করছি পাঁচ কথা। রেড চার্ট, কাকে কত টাকা দিতে হবে? কাউন্সিলরের ওয়ার্ড অফিসে প্রমোটারদের রেড চার্ট। কোন প্রমোটার কত টাকা দিতেন লেখা রয়েছে সেই রেড চার্টে। মুকুন্দপুরে অনন্যার ওয়ার্ড অফিসে আছে আরো চমক। তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের ওয়ার্ড অফিসে আস্ত একটা মেকআপ রুম। এছাড়াও তৃণমূলের ওয়ার্ড অফিস থেকে উদ্ধার হয়েছে ত্রাণ সামগ্রী। অনন্যা বন্দ্যোপাধ্যায়ের ওয়ার্ড অফিস, অর্থাৎ 109 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড অফিস, উল্টো দিকে পূর্ব যাদবপুর থানা। আমি একটু ছবিটা দেখানোর চেষ্টা করব, আমার ক্যামেরা পার্সন অর্ঘ্যকে বলবো সেই ছবিটা দেখাতে। আমি যখন ঢুকছি এখানটা, এই যে ওয়ার্ড অফিস, বিলাসবহুল ওয়ার্ড অফিস, অনন্যা বন্দ্যোপাধ্যায়ের ওয়ার্ড অফিস। সেখানে তার সমস্ত ছবি এখানে ফ্রেম করে বাঁধানো রয়েছে। এবং শুধু তাই নয়, এখানে যেটা পাওয়া গেছে তাজ্জব করার মতো বিষয়, তা হচ্ছে প্রমোটারদের রেড চার্ট। আমি এই ছবিটা দেখানোর চেষ্টা করব, আমার ক্যামেরা পার্সন অর্ঘ্যকে বলবো একটু ছবিটা দেখাতে। রেড চার্ট অর্থাৎ কিনা প্রমোটারদের, আচ্ছা এটা হচ্ছে জমির রেড চার্ট। জমি মালিকদের নাম, ডেভেলপারের নাম, ডেভেলপমেন্ট চাই, অর্থাৎ কত টাকা ডেভেলপমেন্ট দরকার দিতে হবে, দুর্গাপূজার চাঁদা, মোট টাকা, প্রাপ্য টাকা আর বকেয়া কত টাকা রয়েছে, অর্থাৎ কিনা পরপর এক একজনের নাম করে এখানে লেখা রয়েছে যে কত টাকা ডেভেলপমেন্ট চাই। একটু প্রমোটারদের রেড চার্টটা দেখান তো। কলোনি যা প্রমোটিং করতো তাদের আছে, ঠিক আছে। এটা হচ্ছে এই ভোটের আগে এটা করা হয়েছে, এটা হচ্ছে তোলার টাকা। এই ভোটের টাকাগুলো ভোটের আগে তোলা হয়েছে। সেখানে দেখুন, এখানে বিভিন্ন জনের নাম আছে। ইভেন আরএনটেকোর একটা হসপিটাল থেকেও তোলা হয়েছে 3 লক্ষ টাকা। ওয়ার্ড অফিসের ভেতরে মেকআপ রুম দেখলে পরে তাজ্জব বনে যেতে হবে। এই যে রয়েছে ওয়ার্ড অফিস, সেই ওয়ার্ড অফিসের ভেতরে রয়েছে মেকআপ রুম। অনন্যা বন্দ্যোপাধ্যায় যিনি এখানে এই ওয়ার্ড অফিসে বসতেন, এই যে দেখাচ্ছি সেই বিলাসবহুল যে ওয়ার্ড অফিস, ওয়ার্ড অফিসের ভেতরে মেকআপ রুম। ওয়ার্ড অফিসের ভেতরে মেকআপ রুম কী করছে? অবশ্যই প্রশ্ন তোলার মতো বিষয়। এবং এখানকার আজকে স্থানীয় মানুষরা যখন বিক্ষুব্ধ হয়ে যখন ঢুকলেন ভেতরে, দেখার পর কিন্তু তারা কার্যত একেবারে তাজ্জব বনে যান। এই শুরুতে যদি ঢুকি, এই ফ্লোরের ভেতরে একটা ঘর রয়েছে, সেখানে দেখো প্রচুর টাকা পয়সা এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আলমারির ভেতরে। এবং এরা স্থানীয়রা যেমন দাবি করছে যে আরও টাকা পয়সা নিয়ে এখানে সব চম্পট দিয়ে দিয়েছে, অর্থাৎ কিনা যে সমস্ত ভেতরে ওয়ার্ড অফিসে যারা আগে কাজ করতেন এবং লোকজনরা রয়েছে, তৃণমূল ঘনিষ্ঠ যে লোকজনরা রয়েছে, তারা এখানকার তারা এই টাকা পয়সা নিয়ে চম্পট দিয়ে দিয়েছে। শুধু তাই নয়, এইখানেই রয়েছে এই যে গর্ভনিরোধক, অর্থাৎ কিনা ওয়ার্ড অফিসের ভেতরে গর্ভনিরোধক কি করছে, কেন এখানে? প্রশ্ন তোলার মতো ঘটনা। আমরা যদি দেখি এ রাজ্যে প্রত্যেকটা জায়গায় এক একটা ওয়ার্ড অফিস কিংবা কোথাও কোনো কার্যালয়ের ভেতরে এই সমস্ত ছবি আমাদের চোখে পড়ছে। এখানে ওয়ার্ড অফিসের ভেতরে আমার মাইক্রোওভেন রয়েছে ওয়ার্ড অফিসের ভেতরে। জানা নেই ওয়ার্ড অফিসের ভেতরে মাইক্রোওভেন কি করতে কাজে লাগে। শুভেন্দুদাকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, শুভেন্দুদা এটা আপনি নিজের চোখে দেখুন তো কার মদতে এখন অব্দি অনন্যা ব্যানার্জি গ্রেপ্তার হয়নি, কার আমাদের ওর উপরে মাথায় হাত আছে। প্রচুর কম্বল এখানে পড়ে রয়েছে, অর্থাৎ কিনা যখন কম্বল বিতরণ হয় সেই কম্বলগুলো এখানে পড়ে রয়েছে। সেটা গেল। ভেতরে রয়েছে ত্রাণ সামগ্রী, একদমই দেখো প্রচুর ত্রাণ সামগ্রী। কোথায় কোথায় যাবে সেই ত্রাণ সামগ্রী, সেই সমস্ত জিনিস কিন্তু লেখা রয়েছে, কার কার নামে যাবে, অর্থাৎ ত্রাণ সামগ্রী কাকে কাকে ডিস্ট্রিবিউট করা হবে সেই সমস্ত কিন্তু আবার ওপরে মার্কার দিয়ে লিখে রাখা রয়েছে। এই মালপত্র রাখার কারণটা কি? এগুলো ত্রাণের সামগ্রী নয়। আপনারা ওই ঘরে গিয়ে দেখলেন ডাই করে কোথাও লেগিংস, কোথাও আপনার টি শার্ট, কোথাও মেয়েদের চুড়িদার ইত্যাদি ইত্যাদি রাখা আছে। ওয়ার্ড অফিস কি এই জিনিসগুলো রাখার জন্য জায়গা? এখানে তো কাজ হয় মোস্টলি অ্যাডমিনিস্ট্রেটিভ। দেখুন, এটাই তো তৃণমূলীয় পরম্পরা। এই অত্যাচার বলুন, লুট বলুন, সেখানে তৃণমূল দলে নারী, পুরুষ, বৃদ্ধ, যুব, যারাই এই মানে লুঠের যে শিল্প সেখানে সহযোগিতা করেছেন, তাদেরই বড় বন্দোবস্ত করে দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। আমাদের 321 জন কার্যকর্তা তারা প্রাণ দিয়েছেন মানুষের কথা বলতে গিয়ে, এই মানুষগুলোকেই চেনাতে গিয়ে। তো যে দৃশ্য আপনারা দেখাচ্ছেন বা পশ্চিমবঙ্গ দেখছে, তা দিয়ে এদের কি শাস্তি হওয়া উচিত, এবার বিচারকেরাই বিচার করবেন, আর মানুষের মন তারা বিচার করবেন। কোনো এই ত্রাণ সামগ্রী বা এগুলি অনেক ক্ষেত্রে জনপ্রতিনিধিদের কাছে রাখতে হয়। সবসময় যে দুর্নীতি এটা বলা ঠিক নয়।
কারণ আচমকা যখন কিছু দরকার হয় বা অতিরিক্ত যদি কখন কিছু এসে যায় সেগুলোকে কোথাও রাখতেও হবে, এটা একটা সমস্যার ব্যাপার। এবার আপনি তো সবটা একসঙ্গে ডিস্ট্রিবিউট করে ফেলতে পারবেন, ফলে রাখা মানেই দুর্নীতি আর পাওয়া যাওয়া মানেই কালোবাজারির জন্য মজুদ, এই ধরনের ধারণাটা সব ক্ষেত্রে ঠিক নয়। আর বেসরকারি হাসপাতাল থেকেও লক্ষ লক্ষ টাকা তোলাবাজি করা হয়েছে এমনই অভিযোগ তৃণমূল কাউন্সিলর। আর সেই কাউন্সিলরের ওয়ার্ড অফিসে যেমন প্রমোটারের রেট চার্ট পাওয়া গিয়েছে, মানে প্রমোটারদের ডেভেলপমেন্ট ফিজ বাবদ কত টাকা দিতে হবে তার চার্ট এখানে লেখা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। মুকুন্দপুরে অনন্যার ওয়ার্ড অফিসে আরও অনেক কিছু পাওয়া গিয়েছে। অনন্যা বন্দ্যোপাধ্যায় আজকে যিনি কলকাতা পুরসভার যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আর তার ওয়ার্ড অফিসের এই ছবি আপনাদের সামনে আমরা তুলছি। মেকআপ রুম দেখা গিয়েছে, বিভিন্ন হাসপাতাল থেকে তোলাবাজি করা হতো এমনও অভিযোগ রয়েছে কাউন্সিলর। আর তার সঙ্গে সঙ্গে প্রমোটাররা অভিযোগ করছেন যে এলাকার কাউন্সিলর তিনি তাদের কাছ থেকে তোলা নিতেন। উনি যেভাবে টাকা তুলেছেন, উনি ফার্স্ট যখন মুকুন্দপুরে আসেন একটা ঘর ভাড়া নিয়ে আসেন, যার 10,000 টাকা আপনার ছিল ভাড়া। সেই ভদ্রমহিলা 15 বছরে 10টা ফ্ল্যাট, হাই রাইজ বিল্ডিংয়ের ফ্ল্যাট, 2-4টে গাড়ি, হাতি বাড়ি এবং কয়েকশো কোটি টাকা মালিক কী করে হতে পারে? উনি শুধু প্রমোটার নয়, আপনি ফুটপাতে যে সবজি বিক্রি করে সেখান থেকে শুরু করে রিক্সা, আপনার অটো, সব জায়গা থেকে তুমি টাকা তুলতেন। আমাকে দিয়ে জোর করে ভোটের আগে উনি মিটিং করে বলে বিয়ে বাড়ি, ব্যাংক, বড় ব্যাংকেট হল বুক করিয়েছে, আমাকে দিয়ে বুক করিয়েছে। তার চেয়ার টেবিল, চা, জল, কফি সব আমাকে দিয়ে করিয়েছে। যে উনি করবেন মিটিং, তা আমি অ্যারেঞ্জ করবো, আমি টাকা দেবো আমি। এই তো অবস্থা। আজকে মুকুন্দপুরের প্রতিটা মানুষ, গরিব থেকে বড় লোক, প্রতিটা মানুষকে চুষে চুষে উনি শেষ করে দিয়েছেন, কিছু নেই। তার ফল এই রেজাল্ট। এই ভোটের আগে এটা করা হয়েছে, এটা হচ্ছে তোলার টাকা। তোলার টাকা, এই টাকাগুলো ভোটের আগে তোলা হয়েছে, তোলা হয়েছে। সেখানে দেখুন, এখানে বিভিন্ন জনের নাম আছে। ইভেন আরএন টেগোর একটা হসপিটাল থেকেও তোলা হয়েছে 3 লক্ষ টাকা। অভিদীপ্তা 3 লক্ষ টাকা। পিয়ারলেস 2 লক্ষ টাকা। হাসপাতাল ডি-ব্লক মানে হচ্ছে সম্মিলনী পার্ক, মেডিকেল হসপিটাল, আমরি। এটা হচ্ছে লোকাল। আর লোকাল প্রমোটার 10,90,000 টাকা লোকাল প্রমোটারের কাছ থেকে তোলা হয়েছে। কথা হচ্ছে যে উনি তো ভোটের টাকা পান, যারা ইলেকশন টাকা পান, তো তারপরে এই টাকা উনি তুলেছেন। একটু প্রমোটারদের রেট চার্টটা দেখান তো। না, এটা হচ্ছে পার্চেস ল্যান্ডে হয়েছে, এটা হচ্ছে কলোনি ল্যান্ডের টাকা তোলা হয়েছে। এবং আমি ড্যাম শিওর এখানে আমি যা চিনি যাদের এইখানে তাদের নাম নেই এখানে, আর অনেক টাকা তোলা হয়েছে, আমি অনেকে চিনি। আরে আমার থেকেই নিয়েছে, তাদের নাম নেই, কিন্তু নিয়েছে। প্রতিটা বিল্ডিং পিছু নিয়েছে 50,000, 1 লাখ টাকা নিয়েছে বিল্ডিং পিছু। এটা একটা খাতা বের হলো, এই খাতার মধ্যে ছিল এটা হচ্ছে দুর্নীতি, চাকরি বিক্রির টাকা। কাকে কাকে চাকরি দেওয়া হবে এই খাতায় সমস্ত কিছু রেকর্ড আছে। এই 109 নম্বর ওয়ার্ডে প্রতিটা লোকাল এরিয়াতে কাদের দেওয়া হচ্ছে, কাদের চাকরি দেওয়া হবে। টিএমসি ক্যাডারদের চাকরি হবে। ভালো লোক নয়। SWM যেটা হচ্ছে সরকারি ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্ট, এইখানে যাদের ছেলেদের নাম সুপারিশ করেছে সেই সমস্ত নাম এই খাতায় আছে। এটা 6 মুকুন্দপুর, বিকাশ গুহ কলোনি, মুকুন্দপুর 6B। হোক না, কলকাতা কর্পোরেশনের অফিস, সেখানে যা অফিসিয়ালি যা করার সেটা করবে, তাতে তো কোনো অসুবিধা নেই। এবং অফিস থেকে মানে অফিসের যা কাজ সেগুলো তো ওখানে দেখতে পাবেন, যে ওখানে আমাদের কিছু ফাইলপত্র থাকবে, কিছু ত্রাণ সামগ্রী থাকবে, কারণ এটা থাকবে মনসুন, তাই জন্য ত্রিপল থাকবে। কিছুদিন সামনে আবার ঈদ গেছে, তাই জামা কাপড় থাকবে। এটা তো অফিস রানিং অফিসে তো থাকবে জিনিসপত্র, এর মধ্যে তো কোনো অন্যথাও নেই, অন্যায়ও নেই। না, আমাকে কেউ জানাইও নি, আমি জানতে পারছি না, তবে পশ্চিমবঙ্গ জুড়েই এটা হচ্ছে, রোজ দেখতে পাচ্ছি। এটা অন্যদের কোনো চমক তো নেই। হাজিরা দেবেন কি অরূপ? মেসি কাণ্ডে পুলিশের 3য় তলব, হাজিরা দিলেন না অরূপ বিশ্বাস। অর্থাৎ দিনের শেষে সেই নাতেই আটকে রইলেন অরূপ বিশ্বাস। নোটিশের 48 ঘন্টার মধ্যে থানায় হাজিরার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।
শনিবার বেলা 12টায় অরূপকে নোটিশ বিধাননগর দক্ষিণ থানা। 48 ঘন্টা পেরিয়ে সোমবার বিকেল হয়ে গেলেও হাজিরা দিলেন না প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। কোথায় তিনি? তৃতীয় নোটিশেও গড়হাজির কেন? এবার কি আরো কড়া পদক্ষেপ করবে পুলিশ? মেসি কাণ্ডে তৃতীয় তলবেও হাজিরা দিলেন না অরূপ বিশ্বাস, তাহলে কি পুলিশ কড়া ব্যবস্থা নেবে? কারণ নোটিশের 48 ঘন্টার মধ্যে হাজিরার নির্দেশ আদালত দিয়েছিল, আদালতের সেই নির্দেশও তিনি মানলেন না। তৃতীয় তলবেও কেন হাজিরা দিলেন না এবং আজ বিকেল হয়ে গিয়েছে এখনো পর্যন্ত তিনি হাজিরা দেননি। আমাদের সঙ্গে রয়েছেন রঞ্জিত, আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন। রঞ্জিত, হাইকোর্টের অর্ডার ছিল, তিনি হাজিরা দিলেন না আজকেও, তাহলে কি হতে পারে? দেখো, প্রথমবার এবং দ্বিতীয়বারে শারীরিক অসুস্থতার কারণ থেকে তিনি হাজিরা এড়িয়েছিলেন এবং তৃতীয়বার অর্থাৎ গত শনিবার তাকে তলব করা হয়েছিল। সেই মর্মে কিন্তু দক্ষিণ বিধাননগর থানার পুলিশ এই প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে কিন্তু মেল মারফত নোটিশ পাঠিয়েছিলেন এবং সেই নোটিশে কিন্তু যে 48 ঘন্টা অতিক্রান্ত ডেডলাইন ছিল, সেই ডেডলাইন কিন্তু পার হয়ে গেছে। পরবর্তী পদক্ষেপ পুলিশের কি হতে পারে সেটি পুলিশ উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলছেন এবং পাশাপাশি এও জানাচ্ছেন যে পরবর্তীভাবে আবার পুনরায় কিন্তু অরূপ বিশ্বাসকে ডাকার জন্য পুনরায় নোটিশ করা হবে এবং যদি সেই নোটিশে ছাড়া না দেন তাহলে কিন্তু আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে। এবং তোমাকে জানিয়ে রাখি যে অরূপ বিশ্বাসকে যেহেতু হাইকোর্টের একটি রক্ষা কবচ রয়েছে, সেই কারণে তাকে গ্রেপ্তার করতে পারবে না এবং পাশাপাশি এও তদন্তে সহযোগিতা করতে হবে, তেমনটাই নির্দেশ ছিল হাইকোর্টের। এবং সেই মর্মে যদি দেখা যায় যে 48 ঘন্টা অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত কিন্তু অরূপ বিশ্বাস বিধাননগর দক্ষিণ থানার অনুপস্থিত। বোঝা গিয়েছে রঞ্জিত, আপনাদের আমরা দেখাচ্ছি এই মুহূর্তে অরূপ বিশ্বাস, তিনি আজকেও গেলেন না, তাকে তৃতীয়বার ডাকা হয়েছিল, হাজিরা দিলেন না। কোর্ট তাকে হাজিরা দিতে বলেছিল 48 ঘন্টার মধ্যে, কিন্তু তা সত্ত্বেও তাকে এই নিয়ে তৃতীয়বার তলব করা হয়েছে, কিন্তু তিনি গেলেন না। শ্রাবন্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, কোর্ট অর্ডার করেছিল, নির্দেশ দিয়েছিল, কোর্টের নির্দেশই তো মানছেন না অরূপ বিশ্বাস, এটা কি কোর্টকে অবমাননা করছেন, আদালতকে অবমাননা করছেন? শ্রাবন্তী, শোনা যাচ্ছে? হ্যাঁ, যদি প্রশ্নটা করো। হ্যাঁ শ্রাবন্তী, কোর্টের অর্ডারও মানলেন না অরূপ বিশ্বাস, তাকে নির্দেশ দেওয়া হয়েছিল হাজিরার জন্য, তাহলে এটা কি আদালত অবমাননার শামিল হচ্ছে? কোনো রকম মতো কোনো রকম কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। দুই হচ্ছে যে তাকে 48 ঘন্টা আগে নোটিশ পাঠাতে হবে। সবকিছু নিয়ম দেওয়ার পরেও অরূপ বিশ্বাস আসেননি। এখন হতে পারে তিনি আরেকটু অধিক সময় পেয়েছেন, সেই সময়ের মধ্যে তিনি যেতে পারেন, কিন্তু এরপর যদি কোনো রকম ভাবে পুলিশের পক্ষ থেকে আদালতে যেটি, তাহলে যে কোনো ধরনের নির্দেশ আসতে পারে, যেমন আলাদাভাবে হতে পারে তার জন্য। ধন্যবাদ। শতদ্রু দত্ত মামলাকারী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শতদ্রুবাবু, আপনি শুনলেন যে আজকেও যাননি অরূপ বিশ্বাস, আপনি কি বলবেন? দেখুন, উনি তো আইন যেটা আছে, উনি তো আইনটা দুবার মানেননি। এরপর অনারেবল হাইকোর্ট ওনাকে বলার পরেও উনি যাচ্ছেন না। আমি কেন বুঝতেই পারছি না কেন উনি যাচ্ছেন না, এত ভয় কিসের? যাই হোক, উনি যাচ্ছেন না সেটা কোর্ট দেখবেন না আইন দেখবেন, কিন্তু আমি তো ডিভিশন বেঞ্চে অ্যাপিল করেছি ওনার যে রক্ষা কবচটা কে চ্যালেঞ্জ করে। দেখা যাক, উনি গেলেন ভালো কথা, না গেলেও অসুবিধা নেই। আমি তো কোর্টে অলরেডি ডিভিশন বেঞ্চে ফাইল করে দিয়েছি রক্ষা কবচটা তুলে দেওয়ার জন্য। কেননা উনি তো আইনের অর্ধ নয়, উনি যদি ভাবছেন যে এরকম করে যদি উনি বেঁচে যাবেন তো ভালো কথা, দেখা যাক, সময় বলবে। এবং আমি শুধু ওনার নয়, দুই বিশ্বাসকে এখনো পর্যন্ত ডাকা হয়নি, সেইটার জন্য আমি 156(3)তে আমি আবার কোর্টে যাচ্ছি যাতে ওনাকেও ডাকা হয়। তো দেখা যাক, আমি কাল পরশু পর্যন্ত ওয়েট করি, তারপরে দেখা যাক কিরকম ভাবে এগোচ্ছে পুলিশ। ধন্যবাদ শতদ্রু বাবু। ইন্দুলদা, মেসি কাণ্ড অরূপ বিশ্বাস, মূলত এখন সবার প্রশ্ন যে অরূপ বিশ্বাস হাজিরা দিচ্ছে না কেন, বারবার নোটিশ দেওয়ার সত্ত্বেও। মেসি কাণ্ড কি আদৌ কিনারা হবে না?
মেসি কাণ্ডেরও হিসেব হবে, যেখানে 10 টাকার জলের বোতল 200 টাকায় বিক্রি হয়েছে, 1000 টাকার টিকিট 15,000 টাকায় বিক্রি হয়েছে, এবং বিভিন্ন ক্ষেত্রে যেগুলো সরকারি পাস সেগুলোকে অবৈধভাবে বিক্রি হয়েছে। তো সেইগুলো, এবং যে চূড়ান্ত অরাজকতা, তার সাথে সাথে ক্রীড়ামন্ত্রী, তৎকালীন ক্রীড়ামন্ত্রী নিজে মাঠে থেকে যেভাবে অসভ্যতা করেছে মেসির সাথে, মেসি নিপাটি ভদ্রলোক, তাই তিনি ওখান থেকে চুপচাপ বেরিয়ে চলে গেছিলেন। নইলে অন্য কেউ হলে যেভাবে ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি টাচ করছিল, যেভাবে বলপূর্বক আলিঙ্গন করছিল, বলপূর্বক একবার কোমর ধরছে, একবার কী করছে না করছে, এইসব দেখেছেন। আর যেভাবে মবড হয়ে গেছিলেন তিনি, তো পুরো ওটা বলতে পারেন আমাদের বাঙালি যারা আমরা ফুটবল প্রেমী, তাদের আমাদের ক্ষেত্রে বিশাল এক খুব লজ্জাজনক অধ্যায় ছিল সেই দিনটা। শত্রুঘ্ন দত্ত, যিনি আয়োজক সংস্থা, তিনি বলছেন তাকে সব মিলিয়ে বলির পাঠা করা হয়েছিল। আপনি ক্রীড়ামন্ত্রী, এই চেয়ারে বসছেন, আপনি একজন দপ্তরের গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন, আপনি কি সেটা মনে করেন? পুলিশ তদন্ত করছে সেখানে, এবং পুলিশ তদন্ত ইনভেস্টিগেশনে যা আসবে সেটা আমরা বিশ্বাস করি না। এখন আইনের শাসন চলছে, শাসকের আইন নয়। সুতরাং যেরকম আমাদের ইনভেস্টিগেশনের রেজাল্ট আসবে, তাহলে বুঝতে পারবো সেখানে সদস্য কতটা দোষী ছিল, না অরূপ বিশ্বাস ছিল, না মমতা ব্যানার্জি স্বয়ং ছিলেন। এই যে ক্রীড়ামন্ত্রী থাকাকালীন টিকিট টাকা নিয়ে নাম দেওয়ার নাম করে টিকিট বিলি করে দেওয়া, অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস দুজনেরই যথেষ্ট প্রভাব ছিল, এইটা ক্রীড়া দপ্তর কোথাও কি নিয়ে থেকে তদন্ত করবে? এটা তো যেখানে বিভিন্ন ইরেগুলারিটিস হয়েছে সেগুলো আইনি দিকটা ডেফিনেটলি পুলিশের তরফ থেকে তদন্ত চলছে, সিআইডির তরফ থেকে তদন্ত চলছে। কিন্তু ক্রীড়া দপ্তরের আভ্যন্তরীণ আমরা ডিপার্টমেন্টাল কিছু বিষয়ও আমরা খতিয়ে দেখছি, যেখানে আমাদের ডিপার্টমেন্টের মধ্যেও কেউ এর সঙ্গে যুক্ত ছিল কিনা, যারা বিভিন্ন ক্ষেত্রে ক্রীড়ামন্ত্রীর তৎকালীন ক্রীড়ামন্ত্রীর সাথে এই অন্যায়ের মধ্যে তারা অংশগ্রহণ করেছে কিনা।